নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো পার্থ চট্টোপাধ্যায়ের গল্প হাজারির বউ। ঘটনাটি আমার ছোটবেলাকার, কিন্তু সেদিনের রহস্য উদ্ঘাটন করার মতো আমার বুদ্ধি হয়নি। আজ এই ঘটনার কথা মনে করলে এখনও গা শিরশির করে ওঠে। তখন আমার বয়স কত হবে, 5 কি 6। আমরা তখন গোবরডাঙ্গায় আমাদের গ্রামের বাড়িতে থাকতাম। আমাদের গ্রাম এখন বেশ বড় শহর হয়ে গেছে, কিন্তু সে সময় ছিল অজপাড়া গাঁ। চারিদিকে ছিল ঝোপঝাড়, ডোবা আর আমবাগান। আর আমরা যে পাড়ায় থাকতাম সে পাড়ার নাম যুগীপাড়া। পরপর কিছু বাড়ির পরই রেল স্টেশন পর্যন্ত 1 মাইল ছিল বনবাদার। চারিদিকে আমবাগান থাকায় আমরা জ্যৈষ্ঠ মাস হলেই আম কুড়োতে বেরোতাম। সকাল দুপুর আমবাগানেই পড়ে থাকতাম। আমাদের বাড়ির ঠিক পিছনে ছিল হাজারি বিশ্বাসের বাড়ি। হাজারি বিশ্বাস দিনমজুর খাটত এরোর বাড়ি। তার বউয়ের নাম ছিল গুরুদাসী। আমার বাবা মা তাকে গুরুদাসী বলেই ডাকতেন। দেখা দেখি আমিও তাকে নাম ধরেই ডাকতাম। হাজারি বিশ্বাস ও গুরুদাসীর একটি ছেলে ছিল। ছেলেটির বয়স বছর 2 হবে। গুরুদাসী আমাদের বাড়ি আসতো ছেলেটিকে নিয়ে। মা খুব ভালোবাসতেন ছেলেটিকে, এটা ওটা খেতেও দিতেন। গুরুদাসী ভীষণ ভালোবাসত ছেলেকে। শীতকালে একটু সন্ধ্যা হলেই মাকে বলতো, আমি বাড়ি চললুম মাসিমা, ছেলের ঠান্ডা লাগবে। মা বলতেন, তোর বাড়ি বাড়ি বাতিক হয়েছে গুরুদাসী, এখন তো 4টে বাজেনি। না মাসিমা, দেখছেন না রোদ পড়ে এসেছে, কাল থেকে আবার ছেলের গা গরম হয়েছে। মা বললেন, কই গায়ে হাত দিয়ে দেখি। তারপর গায়ে হাত দিয়ে বললেন, তুই দেখালি বটে গুরুদাসী, গা তো পাথরের মতো ঠান্ডা। না মাসিমা, কাল রাতে গরম হয়েছিল, একটু সর্দিও ছিল, আমি তুলসী পাতার রস করে খাইয়েছি। হাজারি প্রায় ধেনো মদ খেয়ে বাড়ি ফিরত আর গুরুদাসীকে ধরে পেটাতো। আমরা শুনতে পেতাম গুরুদাসী চেঁচিয়ে কাঁদছে। একদিন বাবা গিয়ে বাধা দিতেন, হাজারি, ফের যদি বউয়ের গায়ে হাত তুলবি তাহলে তোর একদিন কি আমার একদিন। হাজারি ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলতো, দেখুন না ছোটবাবু, বাড়ি ফিরলাম, কিছুতেই দরজা খুলে দেবে না। না মারলে কি এরা শায়েস্তা হয়? ওকে মেরে ফেলে জেলে যাব আমি। বাবা বলতেন, তুই রোজ নেশা করে বাড়ি ফিরবি আর দরজা খুলে দেবে কেন? সারা রাত উঠোনে পড়ে থাক, তখন মজা বুঝবি। গুরুদাসী এসে দুঃখ করতো মার কাছে, এই মানুষটাকে নিয়ে কি করি বলুন তো মাসিমা, যা রোজগার করবে মদ খেয়ে উড়িয়ে দেবে। ছেলে একটা বিস্কুট খেতে চেয়েছে, আজ 1 মাস হয়ে গেল, তা একদিনও নিয়ে এলো না। মা বলতেন, কি আর করবি বল, তোর ভাগ্য। এই নে একটা পয়সা নে, পঞ্চাননের দোকান থেকে বিস্কুট কিনে ছেলেকে দিস। গুরুদাসী বলতো, ছেলেটার চেহারা দিন দিন কীরকম হয়ে যাচ্ছে, ও বোধহয় বাঁচবে না মাসিমা। ওই ছেলের জন্যই তো যত ঝঞ্ঝাট আমার। মা বলতেন, ষাট ষাট, অমন কথা মুখে আনিস নে গুরুদাসী, বাছার এতে অকল্যাণ হবে। আহা, বেঁচে পড়তে থাক, ওই ছেলেই দেখবি বড় হয়ে তোর দুঃখ দূর করবে, মানুষ হবে। হ্যাঁ, তাহলেই হয়েছে। ছোট লোকের ঘরে কেউ কি মানুষ হয় মাসিমা? ওসব কথা বলিসনি গুরুদাসী, ছোট লোক আবার কি কথা, মানুষ নিজের কর্মদোষেই তার ফল পায়। হাজারি লেখাপড়া শেখেনি, কুসঙ্গে মিশল, তাতেই তো গোল্লায় গেল। তোর ছেলেকে যদি লেখাপড়া শেখাস তাহলে দেখবি সে বড় হবে। সেই গুরুদাসী একদিন 3 দিনের অসুখে পট করে মরে গেল। সান্নিপাতিক জ্বর হয়েছিল। প্রথম দিন জ্বর অবস্থাতেই সব কাজকর্ম করেছে। দ্বিতীয় দিন আর বিছানা ছেড়ে উঠতে পারেনি। আমাকে নিয়ে মা দেখতে গিয়েছিলেন। হাজারি সকালে কোথায় কাজ করতে বেরিয়েছে, সারা দিন পাত্তা নেই। আমার বাবাও সারাদিন বাড়ি থাকতেন না। গ্রামে সুধীর ডাক্তার হাড় কঞ্জুস,
বিনা পয়সায় কোনো রোগী দেখবেন না। জ্বরে গুরুদাসীর গা পুড়ে যাচ্ছে। কে ওকে ওষুধ দেয়, কে পথ্য দেয়। ছেলেটা একা একা উঠোনে ধুলো কাদা মেখে ঘুরে বেড়াচ্ছে। মা বললেন, খোকার বাবা না এলে ডাক্তারকে তো খবর দিতে পারবো না। আমি তোর বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি গুরুদাসী, আর দুধ সাবু পাঠিয়ে দিচ্ছি। গুরুদাসী মার হাত জড়িয়ে ধরে বলল, আমি মরে গেলে আমার ছেলেটার কি গতি হবে মাসিমা? মা বললেন, আহ, অত উতলা হচ্ছিস কেন? তুই সেরে উঠবি। জ্বর কি কারো হয় না? বাবা ভট্টাচার্যি পাড়া থেকে ফণি ডাক্তারকে ডেকে আনলেন। ফণি ডাক্তার গরিবের মা বাপ, ডাকলে সবার বাড়ি যান, পয়সার দিকে তাকান না। তিনি এসে বললেন, বড় দেরি হয়ে গেছে, কিছুই করার নেই। আগে হলে সদর হাসপাতালে পাঠাবার কথা বলতুম। সেদিন রাতে গুরুদাসী মারা গেল। গুরুদাসীর ছেলের নাম অনিল। তাকে বলা হলো মা গঙ্গা নাইতে গেছে। ছোট্ট ছেলে কি বুঝলো কে জানে। দেখতাম গুম হয়ে থাকতো, কান্নাকাটি তেমন করতো না। হাজারি রান্না করে ছেলেকে খাইয়ে কাজে যেত, দুপুরে আবার ফিরত। এর মাসখানেক পরে শুনলাম হাজারি আবার বিয়ে করেছে। নতুন বউয়ের নাম শ্যামা। শ্যামার বাপের বাড়ি চারঘাট। তারও বয়স হয়েছে। কেউ কেউ বলল শ্যামার নাকি আগেও একবার বিয়ে হয়েছিল। শ্যামা পাড়ার কারোর সঙ্গে বেশি মিশত না। আমার মা একদিন যেচে আলাপ করতে গিয়েছিলেন, শ্যামা তাকে বেশি পাত্তা দিল না। তাতে মা অত্যন্ত রেগে গেলেন। শুনলাম বাবাকে বলছেন, বউটা একেবারে মুখ পুরি। বাবা বলছেন, তোমার যাওয়াই বা দরকার কি? আমি যাই ওই ছেলেটার মুখ চেয়ে। আহা, ছেলেটার কি দুঃখ! সত্যি ছেলেটার বড়ই দুঃখ। প্রায় দেখতাম শ্যামা অতটুকু ছেলেকে লাঠি দিয়ে মারছে। ছেলেটি তারস্বরে চিৎকার করছে। শেষে মা একদিন গিয়ে বলল, আহা, বাচ্চাটাকে অমন করে মারছো কেন মা? শ্যামা বলে উঠল, মারছি বেশ করছি, যাকে সামলাতে হয় সেই বোঝে। অমন আলুনি দরদ সবাই দেখাতে পারে। আগে ছেলেটি আমাদের বাড়ি আসতো। শ্যামা তার বেরুনো বন্ধ করে দিল। বাবা একদিন হাজারিকে বলতে গেলেন। হাজারি বলল, কি করব ছোটবাবু, ছোট বউয়ের মুখের ওপর কথা বলতে গেলে আবার আর এক অশান্তি। তার ওপর যখন সব ভার, তখন শাসন করার ভার তুলে না দিয়ে উপায় নেই। কিছুদিন পরের কথা, জ্যৈষ্ঠ মাসের এক বিকেল। আমি আম কুড়োতে কুড়োতে রেল লাইনের ধারে গলায় দড়ি বাগানে গিয়েছি। ওখানে কে একবার গলায় দড়ি দিয়েছিল, তারপর থেকে নাম হয়ে গেছে গলায় দড়ি বাগান। কেউ কোথাও নেই। ঝোঁকের মাথায় এত দূর চলে এসেছি। হঠাৎ দেখি আমার সামনে একজন মেয়ে আম কুড়োচ্ছে। ভালো করে তাকিয়ে দেখতেই মেয়েটি আমার দিকে ফিরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। তাকিয়ে দেখি মেয়েটি আর কেউ নয়, গুরুদাসী। আমাকে অবাক হতে দেখে গুরুদাসী বলল, কি কালী, আমায় দেখে অবাক হয়ে গেছো, তাই না? আমি বললাম, তুমি তুমি মরে গেছো না? গুরুদাসী বলল, কে বলল? এই তো আমি তোমার সামনে। তাহলে এতদিন তুমি কোথায় ছিলে? গুরুদাসী বলল, ওখানে আমাকে মারধর করে, আমি তাই চলে এসেছি। তোমার ছেলেকে নিয়ে যাও, তাকে যে তার নতুন মা ভীষণ মারে। গুরুদাসী ধরা গলায় বলল, আমি সব জানি, কিন্তু আমি ওকে এখন নিয়ে আসবো না। মাসিমা বলেছে ও অনেক বড় হবে, ভদ্রলোক হবে, লেখাপড়া শিখবে। তুমি এখানে কি করছো? আম কুড়োচ্ছি। এই দুটো আম আমি খোকার জন্য তোমাকে দিলাম। তুমি কিন্তু বলো না কে দিয়েছে, শুধু তুমি হাতে করে দিও, তাহলেই হবে। এই বলে
গুরুদাসী আম দুটো মাটিতে রেখে দিল। দেখলাম সুন্দর পাকা দুটো আম, কিন্তু আম দুটো আমার হাতে না দিয়ে কেন মাটিতে রেখে দিল তা বুঝলাম না। আমি আম দুটো হাতে করে নিতে গুরুদাসী আবার বলল, কালী, একটা কথা কাউকে বলবে না বলো? আমি বললাম, বলবো না। আমার সঙ্গে যে তোমার দেখা হয়েছে কাউকে বলতে পারবে না কিন্তু। বেশ, বলবো না। আমি বাড়ি ফেরার পথে আম দুটো হাজারির বাড়ি দিয়ে এলাম। হাজারি বাড়ি ছিল। আমি বললাম, কুড়িয়ে পেয়েছি, খোকাকে দিও। সে সময় বয়স এত কম, সকলের সব কথা বিশ্বাস করতুম। হাজারির বউ যে বলল সে মরেনি, আমি তাই বিশ্বাস করলাম। দিন দশেক পরে একদিন সন্ধ্যার সময় আমি একা একা ঘরে বসে আছি। মা পুকুরে গা ধুতে গেছে। হঠাৎ দেখি আমার ঘরের দরজায় গুরুদাসী। আমি বললাম, ও মা, তুমি কখন এলে? গুরুদাসী বলল, এইমাত্র। আমি বললাম, তোমার আম খোকাকে দিয়েছিলাম। হ্যাঁ, জানি, কিন্তু সেই আম ওরা খোকাকে খেতে দেয়নি। তুমি কি করে জানলে? আমি সব জানতে পারি। খোকাকে দেখবে নাকি? না, দেখলে বড় কষ্ট হবে। তোমার কাছে এসেছি, খোকাকে এই শশাটা দিও। তুমি কোথায় পেলে? গুরুদাসী সে কথার কোনো উত্তর না দিয়ে একটা বড় শশা মাটিতে নামিয়ে রাখলো। আমি বললাম, আচ্ছা, কিন্তু তুমি এত দূরে এসেও দেখা করবে না? গুরুদাসী বলল, না, আর একটা কথা, আমার কথা কাউকে বলো না কিন্তু। শশাটা পরদিন গিয়ে হাজারির বউকে দিয়ে এলাম। সে বলল, কে দিয়েছে? মিথ্যে করে বললাম, আমাদের গাছের শশা, মা দিয়েছে খোকাকে খেতে। এর কদিন পর পরই গুরুদাসী আমার সঙ্গে দেখা করতে লাগলো প্রতিদিন। সে এটা ওটা নিয়ে আসে। একদিন নিয়ে এলো 1 প্যাকেট বিস্কুট। কিন্তু আমি রোজ রোজ এত জিনিস দিই বা কী করে? হাজারি এর মধ্যে বলেছে, কালীবাবু, তুমি এত জিনিস পাও কোথা থেকে বলো তো? আমি বলি, মা দিয়েছে। কিন্তু একদিন ধরা পড়ে গেলাম। মাকে বোধহয় শ্যামা জিজ্ঞেস করেছিল সত্যি সত্যি মা পাঠায় কিনা জানতে। মা তো গাছ থেকে পড়ল, আর বাড়ি ফিরেই আমার ডাক পড়ল, খোকা, গুরুদাসীদের বাড়িতে তুই নাকি বিস্কুট মিষ্টি এসব দিয়ে বলেছিস আমি পাঠিয়েছি। আমি নিরুত্তর। ওসব জিনিস কোথা থেকে পেলি তুই? আমি কি জবাব দেব এ প্রশ্নের? মা আবার বললেন, হতচ্ছাড়া ছেলে, নিশ্চয়ই পয়সা চুরি করে তুই এসব কিনেছিস। আমি বলি, না মা। সেই মুহূর্তে মা আমাকে ধরে চেলাকাঠ দিয়ে বেদম মারতে শুরু করে দিলেন। যন্ত্রণায় আমার দেহ কুঁকড়ে গেল। তবু আমি কাঁদলাম না, দাঁতে দাঁত কামড়ে পড়ে রইলাম। অনেক রাতে দেখি আমাকে কে ডাকছে। আমি ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি গুরুদাসী। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।